হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। না এটা কোনো ডেলি ভ্লগ নয়, রাজস্থানের সিরিজই চলছে। তোমরা রাজস্থানেরই পরের এপিসোডটা দেখতে পাবে। তো আগের দিন মানে লাস্ট এপিসোডে তোমরা দেখেছো আমরা গেছিলাম হাওয়া মহল, কিন্তু ঠিক সেম ডেতে আমরা ঘুরেছি আরও 2 থেকে 3টে জায়গা জয়পুরের। সেটা কোথায় কোথায় সেটা দেখার জন্য এই ভিডিওটাতে চোখ রাখতে হবে। আশা করি তোমাদের দিনটা খুব ভালো যাবে আর ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। শেষ অবধি ভিডিওটা দেখো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আপাতত ভিডিওটা দেখতে থাকো। আগের এপিসোডটায় যেরকমটা তোমরা দেখলে, হাওয়া মহল ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা জান্তর মান্তর দেখতে। হাওয়া মহলে আমরা এসেছিলাম হোটেল থেকে একটা অটো বুক করে, এবং এখানে এসে হাওয়া মহল দেখার পর ঠিক পায়ে হেঁটেই কিছুটা গিয়েই হচ্ছে জান্তর মান্তর। আর সেখানে গিয়ে তোমাদের টিকিট কাটতে হবে। সৌরভ দাঁড়িয়ে পড়েছে টিকিটের লাইনে, আর এটা হচ্ছে সিটি প্যালেসের গেট। আমরা কিন্তু সিটি প্যালেস যাইনি। যাই হোক, জান্তর মান্তরে পৌঁছানোর সময় গেটেতে আমি দেখলাম এরকম ডাসা পেয়ারা বিক্রি হচ্ছে। লোভ সামলাতে পারলাম না, একটা কিনে নিলাম। ততক্ষণ সৌরভ টিকিট কাটছিল। আর এটা হচ্ছে জান্তর মান্তরের গেট। যারা জানো না তাদের জন্য একটু ছোট্ট করে হিস্ট্রিটা বলে দিই। এই জান্তর মান্তর বানিয়েছিলেন মহারাজা জয় সিং। ইনি কিন্তু টোটাল পুরো ভারতে 5টা জান্তর মান্তর বানিয়েছিলেন। একটা নিউ দিল্লিতে, একটা জয়পুরে, উজ্জয়নে, মথুরাতে, বারাণসীতে। এখন তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সূর্যঘড়ি, যদিও এটা কিন্তু কমপ্লিটেড ভার্সনটা নয়। পরে আমি দেখাবো কমপ্লিটেড ভার্সনটা। এখানে দেখো ছাওয়া পড়েছে সূর্যের আলো থেকে, এবং এই ছাওয়ার দাগ যেখানে পড়েছে সেই অনুযায়ী দাগ কাটা আছে, মাপঝোপ করা আছে, এবং সেটা দেখেই বোঝা যেত ঘড়িতে কটা বাজে। এই যন্তর মন্তরের অংশ হিসেবে ছিল অনেকগুলো যন্ত্র, যেমন সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, দিশা যন্ত্র, রাম যন্ত্র, চক্রযন্ত্র এবং আরও অনেক যন্ত্র। তো এই যন্ত্রগুলোর প্রাথমিক উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যার ছক তৈরি করা এবং সূর্য, চন্দ্র এবং গ্রহগুলির সময় ও গতিবিধির পূর্বাভাস দেওয়া। এই জয়পুরের যন্তর মন্তর হল 19টি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যন্ত্রের সংগ্রহ, যা রাজস্থানের জয়পুরের প্রতিষ্ঠাতা রাজপুত রাজা সওয়াই জয় সিং দ্বারা নির্মিত। এখানে রাখা যন্ত্রগুলি খালি চোখে জ্যোতির্বিদ্যার অবস্থান পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। সেই সময় রোদের তাপ প্রখর ছিল, কিন্তু যেহেতু প্রচুর ঠান্ডা তাই রোদটা আরামই লাগছিল। তাই বলবো, যদি রাজস্থান ঘুরতে যাও তাহলে অবশ্যই শীতকালে যেও। জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য জয়সিংহের তৈরি এই যন্ত্রগুলো কিভাবে ব্যবহৃত করা হয়েছিল তার সম্পূর্ণ পরিধি এখনও স্পষ্ট নয়। একটি প্রশ্ন নাকি প্রায় উঠে আসে, সেটা হচ্ছে এই যে যন্ত্রগুলো, এগুলোর প্রাথমিক উদ্দেশ্য কি সম্পূর্ণ বৈজ্ঞানিক ছিল, নাকি অন্যান্য প্রতীকী বা সাংস্কৃতিক কার্য সম্পাদনের জন্য এটা ব্যবহার করা হতো? তার উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। এই যন্তর মন্তরে দেখা যাবে বিশ্বের বৃহত্তম সূর্যঘড়ি। এই জয়পুরের জান্তর মান্তর কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তোমাদের ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম একটা সূর্যঘড়ি, আর এই হচ্ছে সেই বিশ্বের বৃহত্তম সূর্যঘড়ি যেটা রাখা আছে জয়পুরের জান্তর মান্তরে। আবারও বলবো, এই জান্তর মান্তর ঘুরতে হলে আমি তো বলবো যেখানেই ঘুরতে যাও না কেন তার বিশেষ জায়গাগুলো ঘুরতে গেলে লোকাল গাইড সঙ্গে রেখো। এই জান্তর মান্তর ঘুরতে গেলে তো অবশ্যই তোমাদের চাই একটা লোকাল গাইড, না হলে কিছুই বুঝতে পারবে না আর জায়গাটাকে এনজয় করতেও পারবে না। আমি সমস্ত জায়গার ডিটেলস এখানে ইচ্ছে করেই দিলাম না। যাও, দেখে এসো। ইন পার্সন যতটা ফিল করে দেখবে মজা পাবে, ততটা কিন্তু আমি সবটা এখানে বলে দিলে মজা পাবে না। জান্তর মান্তর থেকে বেরিয়েই সৌরভ কিনে নিল একটা বই, ডিটেলে সব কিছু জানবে বলে। ও, তোমরা এসে গেছো জান্তর মান্তর ঘুরে? কেমন লাগলো তোমাদের? কমেন্ট বক্সে আগে জানাও, পজ করে ভিডিওটা। আর এখন তোমরা কোথায় যাবো? হ্যাঁ, নাহারগড়টা ঘুরে এসো, তারপর আমি ফিরে আসছি। जैसे उसमें से मान लो अगर 5 चूज करना है, बेस्ट कौन सा? अजमेर है, पुष्कर है। अच्छा, ये संता है। পরের বছর তুই চলে আসবি এই সময় গাইড হতে, পড়ে হ্যাঁ, নিচ্ছিস তো। মোটামুটি আমি পেরে যাবো, কিন্তু মানে আমাকে যদি একটু প্রিপারেশনের টাইম দেওয়া হয়, যা যা এখানে আছে ফোর্টগুলো বা প্যালেসগুলো, গাইডের কাজ করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না।
জান্তার মান্তার থেকে বেরিয়ে আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম, যাচ্ছি নাহারগড় ফোর্ট দেখতে। আর তোমাদের বলে রাখি যে খুব পাকা ড্রাইভার না হলে এই রাস্তাটায় নিজেরা চালিয়ে না আসাই ভালো। খুবই খাড়াই রাস্তা এবং তার সাথে ট্রাফিকও পাবে খুব। আমরা যেহেতু পিক সিজনে এসেছিলাম, বেশ ভালো ট্রাফিক ছিল, প্রচুর গাড়ি ছিল। আর এই জায়গাটার সিনিক বিউটি নিয়ে আমি কী বার বলবো। জানি ক্যামেরা একদমই জাস্টিফাই করতে পারিনি এবং সেটা খুবই স্বাভাবিক। এক তো আমার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই, তার উপরে সবসময় যেটা বলি, নিজের চোখ দিয়ে যা দেখতে পাবে সেটা ক্যামেরা কোনোদিনই জাস্টিফাই করতে পারে না। টাকার ঝালমুড়ি ভালো বানিয়েছো। দারুণ বানিয়েছে। এর আগে যে গেটটা দেখলে, তারপরে সৌরভ নেমে গেছিলো টিকিট কাটার জন্য এবং গাড়ি একটু একটু করে এগোচ্ছিল, সামনে প্রচুর গাড়ি ছিল, তাই একজনকে নেমে গিয়ে টিকিট কাটতেই হতো, না হলে আরও দেরি হয়ে যেত। আর সেখান থেকেই সৌরভ কিনেছিল ঝালমুড়ি। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে চলেছি। ফোর্টের ভেতরে আমরা ঢুকে পড়েছি। सब अलग टिकट है अलग से 50 रुपए से बढ़िया है। ये है फोर्ट। এই নাহারগড় দুর্গটি ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে আরাবল্লী পর্বতের ধারে অবস্থিত। আমের দুর্গ এবং জয়গড় দুর্গের পাশাপাশি নাহারগড় একসময় শহরের জন্য একটা শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল। দুর্গটির মূল নাম ছিল সুদর্শনগড়, কিন্তু এটি নাহারগড় নামে পরিচিত লাভ করে, যার অর্থ বাঘের আবাস। আবার অনেকে বলে এখানে নাহারের অর্থ হলো নাহার সিং ভূমিয়া, যার আত্মা এই জায়গাটিকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং এই দুর্গ নির্মাণে বাধা সৃষ্টি করছিল। দুর্গের মধ্যে তার স্মৃতিতে একটি মন্দির নির্মাণ করে নাহারের আত্মাকে শান্ত করা হয়েছিল, আর তাই এই দুর্গের নাম হয়েছিল নাহারগড় দুর্গ। क्या क्या था केवल विंटर की, तो विंटर समय में ये लोग नीचे का बिल्डिंग लाइम स्टोन है, तो लाइम स्टोन बिल्डिंग होता था, उसमें क्या खासियत है, सर्दियों में गर्म, गर्मी के समय में ठंडा, तो ये ऑटोमेटिक मौसम के हिसाब से ठंडा गर्म होता था, सर्दी गर्मी का एहसास नहीं, तो इसके अंदर कुछ मटेरियल से डाले जाते थे खाने। রং দে বসন্তি, শুদ্ধ দেশি রোম্যান্স এবং সোনার কেল্লা সিনেমার কিছু দৃশ্যের শুটিং এই নাহারগড় ফোর্টে হয়েছিল। শুদ্ধ দেশি রোম্যান্স মুভির একটা গান এখানে শ্যুট করা হয়েছিল। শাম গুলাবি শহর গুলাবি পেহের গুলাবি হ্যাঁ গুলাবি এ শহর হ্যাঁ। এই দুর্গে রানীদের জন্য বানানো ছিল 8টা থেকে 9টা রুম, যে রুমগুলো বাইরে থেকে দেখলে কিন্তু একদম আইডেন্টিক্যাল, কিন্তু যিনি মহারানী তিনি জানতেন তার রুমটা বিশেষ রুম, এবং রাজা কোন দিন কোন রানীর ঘরে যাবেন এটা শুধু সেই রানী ছাড়া বাকিরা টের পেতেন না। এভাবেই ব্যবস্থা করা ছিল। কথা বলতে বলতে চলে এলাম ফোর্টের ছাদে। আর এই জায়গাটার কথা আর নতুন করে কি বলবো, যারা জানো তারা তো জানোই। নাহারগড় ফোর্টের সূর্যাস্ত, এটা যে কতটা ফেমাস, এবং এখানে সূর্যাস্ত দেখতেই কিন্তু বহু লোক ছুটে আসে, আর তাই যত বিকেল হচ্ছিল তত এখানে ভিড় বাড়ছিল। আমিও সাক্ষী থাকলাম এই সুন্দর সূর্যাস্তের। ও ঘোরাও হয়ে গেল, কেমন লাগলো বলো? আমার তো নাহারগড়ের সানসেটটা মানে কোনো কথা হবে না, ডেফিনেটলি মিস করো না। যদি কখনো রাজস্থান যাও আর যদি জয়পুর যাও, নাহারগড়ের সানসেট ডোন্ট মিস। এরপর আমরা যেখানে যাব, কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি জয়পুরের আর একটা আকর্ষণীয় জায়গা দেখতে, আমের ফোর্ট। এই আমের প্রাসাদ রাজপুত স্থাপত্যের একটা দুর্দান্ত উদাহরণ। এর কিছু জায়গায় বা কিছু কাজের ওপর আবার কিন্তু মুঘল স্থাপত্যের প্রভাবও লক্ষ্য করা যায়। লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত।
আকর্ষণীয় বিলাসবহুল এই প্রাসাদটি 4টি স্তরে স্থাপিত। প্রতিটি স্তরে একটা করে বড় উঠোন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই চারদিকে মহল আর এই মাঝখানে বিশাল বড় উঠোন। এই ফোর্টে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, ভাবছিলাম কতটা কি দেখতে পাবো, কিন্তু এত সুন্দর লাগছিল, মনে মনে ভাবলাম যদি সন্ধেবেলা এই ফোর্টে না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম। দুর্গের গণেশ গেটের কাছে ছিল এই প্রাসাদের প্রবেশপথ। চৈতন্য সম্প্রদায়ের দেবী শিলা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরও আছে, যা রাজা মানসিংহকে 1604 সালে বাংলার যশোরের রাজাকে পরাজিত করার সময় দেওয়া হয়েছিল। এখন ভিডিওতে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্যপোল বা সুরজ গেট। এই গেটটাই ছিল সেই সময়ের প্রধান গেট। এই ফোর্টে শুটিং হয়েছে যোধা আকবর সিনেমার। রাজা মানসিংহের 12 জন রানী ছিল, তাই তিনি 12টি কক্ষ তৈরি করেছিলেন, প্রতিটি রানীর জন্য একটি করে। প্রতিটি কক্ষে রাজার কক্ষের সাথে সংযুক্ত একটি সিঁড়ি ছিল, কিন্তু সেটা দিয়ে রানীরা ওপরে উঠতে পারতেন না, শুধু রাজা যেতে পারতেন। আবার এদিকে রাজা জয়সিংহের মাত্র একজনই রানী ছিল, তাই তিনি 3টে বৃদ্ধ রানীর কক্ষের সমান একটি কক্ষ তৈরি করেছিলেন তার রানীর জন্য। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে, এই জায়গাটাকে বলা হয় দিওয়ানি আম। নাম থেকেই বোঝা যাচ্ছে রাজা জনসাধারণের কাছ থেকে আবেদন শুনতে এবং সেই আবেদন গ্রহণ করার জন্য এখানে দর্শকদের একত্রিত করতেন। व्यू है क्या केसर का प्लांट लगा पहले वो वाला पोर्शन बता दें केसर वाला दोनों तरफ तो लकड़ी वगैरह का पोर्शन था, इसमें ऊपर की प्लेट लगती थी अंदर वाली तरफ। अच्छा। एक साइड में ठंडा पानी, एक साइड में गर्म पानी। वेंटिलेशन के लिए सामने वाला खिड़की वगैरह का पोर्ट वगैरह है, उस साइड से निकल जाए, इस साइड में गेट वगैरह जो आर्किटेक्चर वगैरह था पालक बथुआ गाजर वगैरह से कलश वगैरह निकाल के उससे पेंटिंग वगैरह धूप वगैरह बारिश वगैरह से कोई। এখন যে উঠোনের সামনে আমরা দাঁড়িয়ে, সেখানে মহারাজা তার পরিবার এবং পরিচারকদের ব্যক্তিগত আবাসস্থল নির্মাণ করেছিলেন। এই উঠোনটি গণেশ পোল বা গণেশ গেট দিয়ে প্রবেশ করা যায়, যা মোজাইক এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত। উঠোনটিতে 2টি ভবন আছে, একটির বিপরীতে আরেকটি। মুঘল উদ্যানের আদলে তৈরি একটি বাগানও আছে এবং সেই বাগান দিয়েই 2টি ভবনকে পৃথক করা হয়েছে। প্রবেশদ্বারের বাম দিকের ভবনটি জয় মন্দির বলা হয়, যা কাঁচের খোদাই করা প্যানেল এবং বহু আয়নাযুক্ত সিলিং দিয়ে অলঙ্কৃত। আয়নাগুলি উত্তল আকৃতির এবং রঙিন ফয়েল এবং রং দিয়ে ডিজাইন করা হয়েছে, যা মোমবাতির আলোয় উজ্জ্বলভাবে জ্বলজ্বল করত। শীষ মহল নামে পরিচিত এই মহলটি। এখন তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মুঘল উদ্যান, এবং এর উল্টো দিকে যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম সুখ নিবাস বা সুখ মহল। এই মহলটি চন্দন কাঠের দরজা দিয়ে প্রবেশ করা হয়, যদিও এখন সেই দরজাটি পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেওয়ালগুলি মার্বেল খিলান দিয়ে সজ্জিত এবং এখানে ছোট ছোট কুলুঙ্গি করা আছে। একটা পাইপযুক্ত জল সরবরাহ একটি খোলা নালা দিয়ে প্রবাহিত হয়, যা এই ভবনের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই ভবনের পরিবেশকে শীতল রাখে, যেমনটা ঠিক একটা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র করে। পুরো একটা সেই প্যালেস ফিলিং আসছে। আমরা পৌঁছে গেছি চতুর্থ উঠোনে। এই চতুর্থ উঠোনটিকে বলা হয় জানানা। এই উঠোনে অনেকগুলি থাকার ঘর আছে, যেখানে রানীরা থাকতেন এবং রাজা তার পছন্দ মতো তাদের সাথে দেখা করতে যেতেন। তিনি কোন রানীর সাথে দেখা করতে এসেছেন তা কিন্তু অন্য রানীরা জানতে পারতো না, ঠিক যেমনটা নাহারগড় ফোর্টে বললাম। এই উঠোনের দক্ষিণ দিকে মানসিংহের প্রথম প্রাসাদ অবস্থিত, যেই প্রাসাদটা এই দুর্গের প্রাচীনতম অংশ। এই প্রাসাদ তৈরি করতে সময় লেগেছিল 25 বছর এবং এটাকেই বলা হতো মূল প্রাসাদ বা প্রাসাদের মূল অংশ। এখানে রয়েছে একটি মণ্ডপ,
যাকে বলা হতো বড় দাড়ি, এবং এই মণ্ডপের সমস্ত দিক খোলা বারান্দা সহ বেশ কয়েকটা ছোট কক্ষের সাথে সংযুক্ত। এই জায়গাতেই সমস্ত রানীরা একসাথে হয়ে একে অপরের সঙ্গে দেখা করতেন, তাই এটিকে মহারানীদের মিলনস্থল বলেও অনেকে চেনে। অবশেষে আমরা পৌঁছে গেছি জলমহল। কিন্তু জলমহলে তোমরা সকাল বা সন্ধে যে কোনো একটা সময় যেতে পারো, এখানে প্রবেশ নিষিদ্ধ, তবে দূর থেকে তোমরা ছবি বা ভিডিও করে নিতে পারো। এই জলমহল হলো জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। ট্রিপ শেষ হওয়ার আগে উদয়পুরের আমাদের হোটেলের নিচের জয়পুরে উদয়পুর থেকে চলে যেতাম, বেকার এত ভুল ডাক্তার। উদয়পুর যখন ওফো, জয়পুরের আমাদের হোটেলের নিচের সিসিটিতে এখন বসে আমরা কফি খাবো, একটু গল্প করব, তারপর পুরো ট্রিপটার ব্যাপারে ডিসকাস করবো। একটু জোরে বল, শুনতে পায় না কেউ তোর কথা। তোর কথাটা অনেক কেউ শুনতে পায় না, তুই যেভাবে কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আমার কথা একদম সব শুনতে পায়। আচ্ছা সুন্দর সুন্দর ছবি তুলে দেবো তোর, দাঁড়া দিচ্ছি। না আর তুলতে হবে না, মনে কেন? ইচ্ছা হয়ে গেছে। ভালো লাগছে না? না, খুব ভালো ট্রিপ হলো, নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো। তোমাদের আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলো, তোমরাও এনজয় করলে। এখন কফিটা এনজয় করবো, একটু গল্প করবো, তারপর রুমে যাব, ডিনার করব, তারপর ব্লগটা এন্ড করবো। আর ডিনারেও আজকে একটা স্পেশাল কিছু খাবো, তো দেখা যাক। এসে গেছে আমাদের কফি। রুমে পৌঁছে গেছি। কালকে তোমাদের বলছিলাম না এখান দিয়ে এরকম ব্রিজটা সুন্দর দেখা যাচ্ছে, কালকে আর দেখানো হয়নি ভালো করে, এত টায়ার্ডও ছিলাম। আর আজকে সৌরভ বুদ্ধি দিল লাইটটা ঘরে নিভিয়ে দেখা, তাহলে দেখানো যাবে। আমার এত জোর খিদে পেয়ে গেছিল, আমি করিমস থেকে বিরিয়ানি আনিয়েছি কিন্তু ভুলে গেছি ভিডিও করতে। তো করিমসের চিকেন বিরিয়ানি খেলাম, চিকেন আনারকলি বিরিয়ানি আমার ঠিকঠাক লেগেছে, সৌরভের সোসও লেগেছে, একটু কম স্পাইসি ছিল অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর কোয়ান্টিটি খুবই কম ছিল। আমরা একটা ফুল বিরিয়ানি আনলে, মানে হায়দ্রাবাদে জেনারেলি প্রচুর হয়ে যায়, তো সেখানে এখানে একটা ফুল বিরিয়ানি নিলাম, 590 টাকা দাম, বাট একদমই কম, মানে একজনেরও পেট ভরবে না। তো সেই জন্য আমরা আবার এখন রোল অর্ডার করেছি, আমার একটা, ওর দুটো, মানে ওই মিলিয়ে মিশিয়ে 3টে রোল খাবো আর কি দুজনে, মানে পেটের এক কোণা তো বিরিয়ানিটা যায়নি। তো এখন রোল খাচ্ছি, এই যে রোল। বিরিয়ানি খেয়ে মন ভরলো না, বিরিয়ানিটা কোথায় মিলিয়ে গেল, উবে গেল। চলো খেয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ঘরে এসে লাগেজ টাগেজ গুছাবো, ফ্রেশ হবো, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমরা ফিরছি বাড়ি। আজকে এখান থেকে কোথায় যাব জানি না, সৌরভ জানে, পৌঁছে তোমাদেরকে অবভিয়াসলি জানাবো। বাট আমাদের রাজস্থানের ট্রিপ এখানেই শেষ, এবার বাড়ি ফেরার পালা। এরপরে একটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমরা কীভাবে কোন রুট ধরে বাড়ি ফিরছি। মোটামুটি 3 দিন লাগবে, 2 দিনেও করা যায়, বাট ওটা একটু বেশি হেক্টিক হয়ে যাবে। তো 3 দিন, আমরা পৌঁছবো শনিবার রাতে মেবি, তো দেখা যাক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ট্রাভেলিং, কিপ স্মাইলিং। लगता है